হ্যালো টপার্স, ক্লাস 12 সেমিস্টার 4 এর আজ একটা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাস 12 এর বাংলা সাজেশন নিয়ে আমরা আজ আলোচনা করব। আর এই প্রশ্নগুলো যদি পড়ে যাও, তুমি আশা করি এই প্রশ্ন থেকে তুমি কমন পাবে। দেখো, তোমরা একটা খুবই কষ্টের ভিতর দিয়ে এখন যাচ্ছ, আমরা বুঝতে পারছি। কেননা আমিও একজন টিউশন শিক্ষক। তো আমাদেরও স্টুডেন্ট আজ অর্থাৎ 9/2/26 যে সময়টা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। আমার আজ অনেকগুলো মুখ যেগুলো হয়তোবা আজ থেকে আর আমরা কি করব না, সেইভাবে সেই দায়িত্বে আর তাদের সাথে দেখা হবে না, বা ওই একই রুটিন মেপে আর তাদের সাথে আমাদের কথাও হবে না। শুধুমাত্র তাদের সাথে এখন রাস্তায় দেখা হতে পারে বা সেইভাবে কথা হতে পারে। তোমরাও সেই সময়ের ভিতর দিয়েই যাচ্ছ। অর্থাৎ তোমরা তোমাদের যে গৃহশিক্ষক তাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছ। এটা তোমাদের জন্য এবং যে গৃহশিক্ষক তার জন্য, উভয়ের জন্য একটা কষ্টদায়ক সময়। যে সময়ের ভিতর দিয়ে আজ আমরাও যাচ্ছি। তারপরেও আমাদের প্রধান যে কাজ, অর্থাৎ আমাদের যে সামনে 12 তারিখে পরীক্ষা, এটা তো ভুলে গেলে চলবে না। তো তার জন্য প্রিপারেশন আমাদের সঠিকভাবে নিতে হবে। কেননা তোমার পরিশ্রমের মাধ্যমেই তোমার যে গৃহশিক্ষক বলো, তোমার যে বাবা-মা বলো, তার মুখ উজ্জ্বল হবে। তো চলো দেখা যাক, আমরা আলোচনা করি আজ ক্লাস 12 সেমিস্টার 4 এর বাংলা সাজেশন। দেখো, এই যে সাজেশনটা আছে, যারা মোটামুটি গল্পগুলো এবং কবিতাগুলো জানো, তাদের কাছে কিন্তু ভাই মাত্র একদিনের ব্যাপার। তো চলো দেখা যাক কোন কোন প্রশ্ন তোমার জন্য আছে। আর তোমার যদি এই প্রশ্নগুলো পড়া না থাকে, অবশ্যই তুমি প্রশ্নগুলো তাড়াতাড়ি করে দেখে নাও। দেখো, আমরা প্রথম যে আমাদের গল্পটা আছে হলুদ পোড়া। হলুদ পোড়া, দেখো আমরা একটু তোমাদের সুবিধার জন্য আমরা হালকা করে একটু সিলেবাসটা আলোচনা করে নিই। দেখো, আমাদের গল্প, যদি আমরা গল্প দেখি, আমাদের কয়টা, দুটো গল্প আছে। দুটো গল্প থেকেই দুটি প্রশ্ন পড়বে, আমাদের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে আমাদের গল্প থেকে আসবে কত ভাই? 5। আমাদের কবিতা, কবিতা আছে কয়টা? তিনটে। তিনটে কবিতা আছে, তিনটে থেকে আমাদের দুটি প্রশ্ন পড়বে, তার থেকে একটি লিখতে হবে। এখানে আমাদের কত মার্ক? 5 মার্ক। তারপর আমাদের কি আছে? নাটক। নাটক আছে, সেখান থেকে আমাদের দুটি প্রশ্ন আসবে, আমাদের লিখতে হবে কয়টি? একটি। এখানে কত? 5 মার্ক। তারপর আমাদের কি আছে? ডাকঘর। ডাকঘর, প্রবন্ধ কি ডাকঘর, এখানে আমাদের মোট 4টি প্রশ্ন আসবে। এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল। 4টে প্রশ্ন আসবে, দুটি প্রশ্ন লিখতে হবে। দেখো এখানে কত মার্ক? 10 মার্ক। তারপর আমাদের কি আসবে? চিত্রকলা অথবা চলচ্চিত্র। চিত্রকলা অথবা চিত্রকলা এবং চলচ্চিত্র থেকে মোট দুটো প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তোমার একটা লিখতে হবে। এখানে কত মার্ক? তোমার জন্য 5 মার্ক। এবং একটা আসবে রচনা অর্থাৎ জীবনী থেকে আসবে, আর একটা আসবে কি, বিভিন্ন ধরনের একটা তথ্য দেওয়া থাকবে, তার উপর ভিত্তি করে তোমার একটা রচনা লিখতে হবে। এখানে কত? 10 মার্ক। তাহলে দেখো আমাদের এখানে টোটাল কত হচ্ছে মার্ক? 10, 20, 30, 40। এই 40 মার্কে তোমার পরীক্ষা। দেখে নাও একবার। গল্প, কবিতা, নাটক, তারপর আমাদের কি আছে? প্রাবন্ধিক আছে কি, ডাকঘর, চিত্রকলা এবং রচনা। এবার দেখো, আমরা যদি এইখানে আমাদের কাছে যে অল্প সময় আছে, আমরা যদি এখানে একটু টেকনিক খাটাতে চাই, তাহলে কিন্তু আমরা একটু কম পড়েও ভালো রেজাল্ট করতে পারি। যে আমরা দুটো গল্প আছে, আমাদের কাছে সময় কম, আমরা কি করব? একটা গল্প ভালো করে পড়বো। কয়টা গল্প ভালো করে পড়বো? একটা গল্প। কবিতা, 3টি কবিতা আছে, আসবে কয়টা পরীক্ষায়? দুটো থেকে আমি দুটো কবিতা ভালো করে পড়বো। নাটক তো মাত্র একটাই নাটক আছে, তুমি যদি যে প্রথম অংশটা আছে না, এখানেও যদি পড়ো, তাও তুমি এখানে কি করতে পারো? একটা প্রশ্ন পাও। ডাকঘরও সেম তাই। আমরা যদি ভালো করে আমাদের যে সার অংশ ব্যাপারটা আছে, নামকরণের সার্থকতা আছে, তারপরে কয়েকটা ক্যারেক্টার আছে, এখান থেকে আমরা মার্ক তুলতে পারি। চিত্রকলা এবং চলচ্চিত্র, এখান থেকেও যে কোনো একটা ভালো করে আমরা একটু বেশি করে পড়লে পারি। এখানেও আমাদের রচনা, যদি আমরা জীবনীটা ভালো করে পড়ি, তাও কিন্তু সিলেবাসটা অর্ধেক করেও কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি অল্প সময়ের ভিতরে। তো চলো আমরা একটু আলোচনা করি। দেখো, প্রথম আছে আমাদের হলুদ পোড়া। হলুদ পোড়ায় প্রথম যে প্রশ্নটা আছে, আমি একটা কথা তোমাদের কাছে বলি, যে আমাদের যেহেতু এবছর তোমাদের নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা, তো সেক্ষেত্রে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, আমরা প্রত্যেকটার নামকরণ এর সার্থকতা ভালো করে পড়ে যাব। প্রত্যেকটা, যতগুলো গল্প আছে, যতগুলো কবিতা আছে, তারপরে যে প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখে যাব, সেই প্রশ্নগুলো হচ্ছে কি, দেখো প্রথম প্রশ্নটা আছে, হলুদ পোড়া গল্প অবলম্বনে ধীরেনের মনস্তাত্ত্বিক বিপর্যয় কিভাবে ঘটলো তা আলোচনা করো।
ধীরেনের চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা আমি তো পাশ করা ডাক্তার নই মন্তব্যটি কার, প্রসঙ্গ নির্দেশ করে বক্তা সম্পর্কে গল্পে আরো কি বলা হয়েছে। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 দাগ হলুদ পোড়া গল্পটিতে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কারের যে দ্বন্দ্ব ফুটে উঠেছে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। 3 দাগ গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল, কোন ঘটনার প্রেক্ষিতে গা শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে রইল। এবং 4 দাগ ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটা কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো, গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ব্যাস, আমরা এই 4টে প্রশ্ন এখান থেকে ভালো করে দেখে যাব। দেখো আমাদের পরে আছে কে, হারুন সালেমের মাসি। দেখো হারুন সালেমের দুটো গল্প আছে, দুটো গল্পই কিন্তু তোমাদের খুবই সহজ এবং খুবই সুন্দর গল্প। এই যে একটা আছে হারুন সালামের মাসি, আমরা দেখতে পারবো দুটি আলাদা ধর্মের মানুষ হয়েও যে মাতৃত্বের বন্ধন ফুটে ওঠে গৌরবীর মাঝে, তার বিস্তারিত আমরা এই গল্পটায় পাবো এবং খুবই সুন্দর একটা গল্প। চলো প্রথম যে প্রশ্নটা আছে, হারুন সালামের মাসি গল্প অবলম্বনে গৌরবীর চরিত্র বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা গল্পে গৌরবীর মধ্য দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো। 2 দাগে যদি আমরা দেখি, গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, ছোট গল্প হিসাবে এটি কতটা সার্থক। 3 দাগ নিজেকে বড় প্রয়োজন মনে হলো হঠাৎ, কোন কথা শুনে কার কথা মনে হয়েছিল, এ কথা মনে হওয়ার কারণ কি। 4 দাগ হারুন সালামের মাসি গল্প অবলম্বনে হারা চরিত্রটি বিশ্লেষণ করো। দেখো তারপর আমাদের 5 দাগে কি আছে, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে, সব গরিবের স্বর্গ কি এক, কোন অবস্থাকে বক্তার স্বর্গ বলে মনে হয়েছে, বক্তার মনে এমন প্রস্তুত থাকার কারণ কি। এবং 6 দাগ কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না, নিবারণের প্রতিহিংসার কারণ কি, কিভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল। চলো এই ছিল আমাদের গল্প। যে কোনো একটা গল্প অবশ্যই তোমাকে রিডিং পড়ো, রিডিং পড়লে যেখান থেকে প্রশ্ন আসে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে। তারপরে এই প্রশ্নগুলো দেখো। চলো দেখো এবার আমরা দেখি কবিতা। তিমির হরণের গান, কয়টা কবিতা আছে, 3টে কবিতা। প্রশ্ন আসবে কয়টা, 2টি। লিখতে হবে কয়টি, 1টি। মার্ক কত, 5। চলো দেখো তিমির হরণের গান কবিতার প্রেক্ষাপট আলোচনা করো। তিমির হরণের গান কবিতার কি করতে হবে, প্রেক্ষাপট আলোচনা করতে হবে। 2 দাগে কি আমরা সবাই জানি, দেখা যাচ্ছে যে তিমির হরণের গান দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ছিল, অগস্ট আন্দোলন ছিল, তারপর দুর্ভিক্ষ ছিল, এই প্রেক্ষাপটের উপরে কিন্তু আমাদের তিমির হরণের গান। 2 দাগ তিমির হরণের গান কবিতায় দুর্ভিক্ষে যে ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় আলোচনা করো। 3 তিমির হরণের গান কবিতায় নামকরণের মধ্যে যে আশাবাদ ধ্বনিত হয়েছে তা কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের এখান থেকে। দেখো কবিতা প্রার্থনা, চিত্তজিতা ভয় শূন্য উচ্চজিতা শির, কোথায় কিভাবে ভয় শূন্য হবে, উচ্চজিতা শির কথাটি তাৎপর্য লেখো। 2 দাগ প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। এবং 3 দেশে দেশে দিশে দিশে কর্ম দ্বারা ধায়, কোন প্রসঙ্গে এই উক্তি উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। দেখো এই 3টে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে আমাদের কবিতা আছে, চলো সেই কবিতা কি, কেন এলো না। খুবই সুন্দর একটা কবিতা, কেন এলো না। দেখো হিসিবিসি অক্ষরগুলি একগুয়ে অবাধ্য, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 2 সামনে ইতিহাসের পাতা খোলা, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, ইতিহাসের পাতা খোলা কি নির্দেশ করে। দেখো 3 সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটার এমন আচরণের কারণ কি, ছেলেটার অন্তিম পরিণতি কি হয়। এবং 4 সেই মানুষটি এখনো এলো না, সেই মানুষটি বলতে কার কথা বলা হয়েছে, মানুষটির জন্য কারা কেন প্রতীক্ষায় অধীর। এবং 5 বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে এমন মন্তব্যের কারণ কি, এমন রাস্তা দিয়ে কর্তাকে বাড়ি ফিরতে হলো কেন। এবং আমি কি বলেছিলাম, নামকরণের সার্থকতা অবশ্যই। চলো এখান থেকে এই কয়টা প্রশ্ন আছে। তারপরে আমরা কি দেখবো, দেখো নানা রঙের দিন, একটা সুন্দর নাটক নানা রঙের দিন। দেখো নানা রঙের দিন যেহেতু আমাদের এবছর এমসিকিউ এসএকিউ আসবে না, সেক্ষেত্রে আমরা নাটকটা সম্পূর্ণ পড়ার কোনো দরকার নেই। বুঝতে পারলে, দেখা যাচ্ছে কি যে দেখো এই কটা প্রশ্ন পড়লে আমরা এখান থেকে পাবো, শিল্পকে যে ভালোবেসে তার বার্ধক্য নেই, কালীনাথ মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো। 2 রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। 3 আমার দিন ফুরিয়েছে আলোচ্য অংশটিকে কোন প্রসঙ্গে বলেছেন, বক্তার এই উপলব্ধির কারণ কি। 4 যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা, বক্তা কখনো কথা বলেন, কেন তিনি এমন সিদ্ধান্তে পৌঁছালেন তা আলোচনা করো। 5 জানো কালীনাথ একটা মেয়ে, মেয়েটি রজনীকান্তের জীবনে কি প্রভাব ফেলেছিল আলোচনা করো। 6 দাগ নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে তার নিজের ভাষায় লেখো, নাটকটির নামকরণের কতখানি সার্থকতা আলোচনা করো। 7 আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, কেউ জানে না, কোন নাটকের অংশ, বক্তা কে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। দেখো
আজ তারপর কি ডাকঘর, ডাকঘর থেকে কিন্তু 10টা মার্ক আসবে। ডাকঘর 10, রচনা 10, দুইজনেই ক্যারি করলো কত মার্ক? 40-এর ভিতরে 20। তাহলে মূল্যটা কত বুঝতে হবে। আর যারা আমরা রচনা লিখি, বিশেষ করে জীবনী, তারা কিন্তু আমরা 2-3টে রচনা ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই রচনা খুব সুন্দর করে লিখতে পারি। কেননা আমাদের রচনাতে সবই দেওয়া থাকবে। ক্লাস 10-এ যখন আমরা রচনা লিখেছি, তখন কিভাবে লিখেছি? আমার কষ্ট করে পয়েন্ট মুখস্থ করতে হবে, আমার কষ্ট করে সুন্দর করে লিখতে হবে। কিন্তু ভাই তুমি তো বড় হয়েছো, এখন পড়ো কিসে? 12-এ। তোমার প্রতি সরকারেরও একটা মায়া মমতা আছে, পর্ষদের একটা মায়া মমতা আছে, যার কারণে তোমাকে কি করেছে? সবকিছু জন্ম, মৃত্যু, কোন স্কুলে পড়েছে, কি বই লিখেছে, কবে কোন স্কুলে পড়েছে, সবই তো এখানে দেয়া থাকছে। তোমাকে সুন্দর করে শুধু কি করতে হবে? সাজাতে হবে। তো তাহলে দেখো সাজাবো আর ডাকঘর পড়বো, তাতেই কত মার্ক? 20 মার্ক। চলো দেখো, এক দাগে কি আছে? ডাকঘর নাটক অবলম্বন চরিত্রটি বিশ্লেষণ করো। অমলের চরিত্র, প্রধান ক্যারেক্টার। ডাকঘর নাটক অবলম্বনে সুধার চরিত্রটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুধার ক্যারেক্টার চরিত্র। 3 দাগ ডাকঘর নাটক অবলম্বনে ঠাকুরদার চরিত্র বিশ্লেষণ করো। অমল এবং দইয়ালার কথোপকথনের মধ্য দিয়ে যে গ্রাম বাংলা চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। আমার কাছে এই প্রশ্নটা বেস্ট, এবং ঠাকুরদার চরিত্র বেস্ট। দেখো 5, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো? ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় লেখো। 6 দাগ গল্প অমলের সাথে সুধার কথোপকথন আলোচনা করো। 7, ছেলের দলের সাথে অমলের কথোপকথন আলোচনা করো। 8, প্রহরীর সাথে অমলের কথোপকথন। এবং 7, অমলের প্রতি মাধব দত্তের ভালোবাসা দিন দিন কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। দেখো, অমলের প্রতি মাধব দত্ত, আমরা সবাই জানি মাধব দত্ত একজন নিঃসন্তান ছিলেন। তিনি কি করলেন? আমাদের এই অমলকে দত্তক হিসাবে নিজের কাছে টেনে নিলেন, এবং দিন দিন তার প্রতি তার ভালোবাসা বাড়তে লাগলো। একটা সময় সে মনে করতে লাগলো, যদি মাধব না থাকে তাহলে আমার কি হবে। তার মানে দেখো, তার ভালোবাসাটা দিন দিন কি হচ্ছিল? প্রকাশ পাচ্ছিল। চলো তারপরে যদি আমরা দেখি বাংলার চিত্রকলা এবং চিত্রকলার ইতিহাস। চিত্রকলার অবলিক কি থাকবে? চলচ্চিত্র থাকবে। কত মার্ক আসবে? একটা আসবে চিত্রকলা থেকে এবং একটা থাকবে চলচ্চিত্র থেকে। দুটো প্রশ্ন থাকবে, তোমার লিখতে হবে কয়টা? একটা। চলো দেখো, প্রথমটা আছে কে? চিত্রকলায় কে? যামিনী। অবশ্যই এখানে মাথায় রাখবে, তোমার হয় চিত্রকলা অথবা চলচ্চিত্র, হেডিং তো সবই এক। শুধু আমাদের কে কোন কোন চলচ্চিত্রের উপরে বা চিত্রকলার উপরে আকর্ষিত হয়েছিল, কার প্রভাবে সে এই চিত্রকলা বা চলচ্চিত্রতে এসেছিল, এবং সে কি কি চলচ্চিত্র বা ছবি তার জীবনে তৈরি করেছে, যার জন্য সে সারা বাংলায়, এমনকি বাংলার বাইরেও জনপ্রিয়। চলো তারপরে কি আছে? রামকিঙ্কর। তারপরে কে আছে? অবনীন্দ্রনাথ। তারপরে কে আছে? নন্দলাল। তারপরে কে আছে? পটশিল্প সম্পর্কে আলোচনা করো। 5টা। নেক্সট আমরা দেখবো চলচ্চিত্র। দেখো, মৃণাল সেনের অবদান চলচ্চিত্রে। চলচ্চিত্রে ঋত্বিক ঘটক। বাংলা চলচ্চিত্রে মৃণাল সেন একবার দেওয়া আছে, সরি। চলচ্চিত্রে তপন সিংহ এবং সত্যজিৎ রায়ের অবদান। ব্যাস, একটাই পড়ে যাব। দেখো তারপরে আমাদের আছে কি? নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের উপরে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। বিষয়বস্তু অনুধাবন করে গভীরে প্রবেশ করতে হবে। তার মানে এখানে আমরা দেখতে পেলাম কি? নিম্নলিখিত যে কোনো একটি, একটি বলতে আমাদের এরকম বোঝাচ্ছে এখানে এইটা অথবা দিয়ে আরেকটা রচনা থাকবে, যেটা আছে জীবনী থাকবে, কোন মহান ব্যক্তিত্বের জীবনী। কি থাকবে? জীবনী থাকবে। তো সেক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি, আমরা জীবনও লিখতে পারি। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার থাকবে, তুমি কিন্তু এইভাবে তোমাকে শিশুশ্রম বিলাপ, নতুন মাস্টার মশাই এভাবে কিন্তু দেওয়া থাকবে না। তোমাকে তোমাকে একটা অনুচ্ছেদ লিখে দেবে, সেই অনুচ্ছেদটা বুঝে তোমাকে কিন্তু এই রচনার নামটা লিখতে হবে, কোন রচনা হতে পারে সেটা তোমাকে দিয়ে, তারপরে কিন্তু তোমাকে কি করতে হবে? এই রচনাটা লিখতে হবে। তো সেক্ষেত্রে অনেকটা অনুচ্ছেদে অনেকটা হিন্টস তোমাকে দিয়ে দেবে, তুমি হিন্টস থেকে কালেক্ট করে এই রচনার উপরে ভিত্তি করে একটা রচনার নাম দিয়ে সেটাকে সুন্দর করে সাজাতে হবে। তো দেখো, সেক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবছর যে 4টে রচনা আছে, বা আমাদের যে অনুধাবন বিষয়ক গভীরে প্রবেশ করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের 4টে ইম্পর্টেন্ট আছে। শিশুশ্রম বিলাপ, 2 নম্বরে রেখেছি নতুন মাস্টার মশাই, 3 নম্বরে রেখেছি বাংলা বইয়ের দুঃখ, এবং 4 নম্বরে রেখেছি বাংলা উৎসব ও সংস্কৃতি। দেখো এবার আমাদের লাস্ট আছে কি? প্রদত্ত সূত্র তথ্যের ভিত্তিতে প্রবন্ধ রচনা করো। দেখো এখানে জীবনী আসবে অবশ্যই, এবং সূত্র বলতে এখানে বোঝানো হচ্ছে এখানে প্রত্যেকটা পার্ট 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 সবকিছু দেওয়া থাকবে, যেমন তার জন্ম, তার শৈশব,
তার ছাত্র জীবন, তার শিক্ষা জীবন, তার বিখ্যাত সে যে বিষয়ের প্রধান ব্যক্তিত্ব বা যে বিষয়ে সে বিখ্যাত তার উপরে সে কি কি রচনা করেছে, তার মৃত্যু, এরকম ভাবে পুরোটা তোমাকে সে সাজিয়ে দেবে প্রশ্নে। তোমার শুধু সেটা লিখে সুন্দর করে কি করতে হবে, একটা জীবনী রচনা তৈরি করতে হবে। চলো কোন কোন রচনাগুলো ইম্পর্টেন্ট আছে এবছর। মহেশ্বেতা দেবী, বেগম রোকেয়া, ঋত্বিক ঘটক, স্বামী বিবেকানন্দ, জীবনানন্দ দাশ, সত্যজিৎ রায়, নারায়ণ দেবনাথ। চলো নারায়ণ দেবনাথটা অবশ্যই ভালো করে পড়বো, বেগম রোকেয়া অবশ্যই ভালো করে পড়বো, ঋত্বিক ঘটক অবশ্যই ভালো করে পড়বো। সত্যজিৎ এবং ঋত্বিক ঘটক তোমরা তো পড়েছো, কিসে চলচ্চিত্রে পড়েছো, কাকে? সত্যজিৎকে। তো সেক্ষেত্রে তো আমাদের কাছে এটা ইজি। তো চলো দেখো যে সময়টা আছে, সময়টা আর নষ্ট করো না। আজকে 9 তারিখ, 10-11 ভিতরে 2 দিন সময় আছে। যদি তোমার অন্য কোনো বিষয়ে পড়া থাকে সেটা কালকে পর্যন্ত পড়ো। তারপরে তোমার সুবিধা অনুযায়ী তোমার যখন থেকে বাংলা স্টার্ট করলে সুবিধা হয় তখন থেকে বাংলাটা শুরু করো। কারণ কি, পরীক্ষা কিন্তু 12 তারিখ থেকে, এবং পরীক্ষা দেওয়ার আগে এই যে সময়টা আমাদের ভিতরে যাবে এখন, এই টাইমটা অবশ্যই আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এবং শারীরিক এবং মানসিকভাবে যদি আমরা প্রস্তুত থাকতে পারি তবেই কিন্তু আমাদের পরীক্ষাটা ভালো হবে। যদি কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকে, বাংলায় যদি কোনো কবিতা বা কোনো গল্পে কোনো সমস্যা থাকে অবশ্যই বলো, আমরা এর সমাধান ভিডিও আনবো। সময় অল্প, কমেন্টও তাড়াতাড়ি করতে হবে। ধন্যবাদ।